পরিবেশটা সুন্দর না? দুই পাশে একদম গাছপালা দিয়ে ঘেরা এবং মাঝখান দিয়ে রাস্তা, এবং রাস্তাটাও কি অসাধারণ রাস্তা। ইট ফিলস রিয়েলি গুড। এই ধরনের পরিবেশে রাইড করার ফিলিংসটাও ডিফারেন্ট। বাড়িটাও সুন্দর, ডুপ্লেক্স বাড়ি। তো যেটা বলছিলাম, এই ধরনের পরিবেশে রাইড করতেও ভালো লাগে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। জি ভাইয়া, আজকের টপিক হচ্ছে ব্রেক ইন পিরিয়ড। আমার ইঞ্জিনটা তো আসলে রিবিল করা হয়েছে, আপনারা অনেকেই জানেন, যদি না জেনে থাকলেও সমস্যা নাই। আমার ইঞ্জিনটা রিবিল্ড করা হয়েছে কজ আমার পিস্টনে একটু প্রবলেম হয়েছিল। ওই ব্লগটাই যে আমি আই কার্ডে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন হচ্ছে আমার বাইক তো ব্রেক ইন পিরিয়ডে চলতেছে, তো আমি মাওয়ার এক্সপ্রেসওয়েতে আসছি, কীভাবে স্পিড কোপ আপ করছি। ইনফ্যাক্ট তার থেকে বড় কথা হচ্ছে আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। আমার বাইক এখন আমি 50+ নিয়ে যাচ্ছি, রাইট। সো এই যে এখন আমার বাইক 50+ চলতেছে, তো ব্রেক ইন পিরিয়ডে তো 50+ বাইক চালানোর কথা না। তাহলে আমি কেন 50+ চালাচ্ছি? আমি কি ব্রেক ইন পিরিয়ড মানতেছি না? না আমি ব্রেক ইন পিরিয়ড সম্পর্কে জানি না? এক্স্যাক্টলি, আজকে আমরা ব্রেক ইন পিরিয়ড নিয়েই কথা বলবো। বাংলাদেশে একটা প্রচলিত মিথ হচ্ছে বাইকের ব্রেক ইন পিরিয়ড মানেই হচ্ছে 50-এর উপরে বাইক চালানো যাবে না, যেটা আসলে অ্যাবসলিউটলি একটা ভুল আইডিয়া। কজ 50 স্পিড মেনটেন করে তো আপনি সব রোডে চালাতে পারবেন না। আর 50 মেনটেন করে 2000 কিলো শেষ করা, ইটস নট দ্যাট ইজি থিং। হ্যাঁ, যারা ট্যুর করে বেড়ায় তাদের জন্য হয়তো একটু তুলনামূলকভাবে ইজি, বাট নর্মালি একটা মানুষের যে হচ্ছে ডে টু লাইফে ইউজ করে আমার মতো, তার জন্য 2000 কিলোমিটার শেষ করাটা অনেক বড় একটা বিষয়। 2000 কিলো বলতে আসলে 2000 কিলো না, এটা নিয়েও বলবো। বেসিক্যালি আমরা অনেকেই আমরা যখন বাইক কিনি বাংলাদেশের লোকালি, বা আমাদের সিনিয়র যারা আছেন, যারা বাইক অনেক বছর ধরে চালায়, বা যাদের কাছ থেকে আমরা বাইক চালানোগুলো শিখি, তারা আমাদেরকে শিখিয়ে দেয় ব্রেক ইন পিরিয়ড মানেই হচ্ছে 2000 কিলোমিটার পর্যন্ত মানতে হবে, বা 1500 কিলোমিটার পর্যন্ত মানতে হবে। এবং এই 2000 বা 1500 কিলোমিটারের যে একটা পিরিয়ড, এই সময়টা আমরা 50-এর উপরে স্পিড তুলতে পারবো না। ইনফ্যাক্ট আমি যখন আমার বাইকটার ইঞ্জিনটা রিবিল্ড করি, আমার সোহেল ভাই আপনি যদি ভিডিওটা দেখেন, আম সরি আমি আপনার নামটা মেনশন করছি। দেন এগেইন উনিও আমাকে বলে দিতে, ভাই 50-র উপরে কিন্তু বাইক ওঠাবেন না, 50 মেনটেন করে চালান, 1500 কিলো চালান, তাহলেই হয়ে যাবে দিস অ্যান্ড দ্যাট। ইয়েস, একটা বাইকের জন্য ব্রেক ইন পিরিয়ডটা অনেক ইম্পর্টেন্ট, বাট আমরা যেভাবে মানি বা আমরা যেভাবে জানি সেইটা আসলে সঠিক উপায় না। তাহলে সঠিক উপায়টা কি, বা কত কিলোমিটার আমরা ব্রেক ইন পিরিয়ড মেনে চলবো? আসলে একটা বাইকের ইঞ্জিনে বিশেষ করে পিস্টন মূলত, আর শুধু পিস্টন না, আমি পিস্টন বলছি কজ আমার বাইকটা নতুন না, আমার বাইকটার বয়স অনেক দিন, অলমোস্ট ক্লোজ টু 4 বছর। বাট যেই বাইকগুলো হচ্ছে আপনার একদম ব্র্যান্ড নিউ বাইক, শোরুম থেকে আপনি কেবল বের করছেন, বাই দ্য ওয়ে এই ফুটা দেখা আসলে আপনারা, আমি গরিব মানুষ তো, এর লেগা মানে গ্লাভস কেনার টাকা নাই, আপনারা চাইলে গিফট করতে পারেন, প্যারা নাই। আমি আবার গিফট নিতে ভালোবাসি, আমি মোটেও কষ্ট পাবো না। টপিকে ফিরি। তো 2000 কিলোমিটার 1500 কিলোমিটার এরকম কোনো ধরাবাঁধা কোনো কিলোমিটার নাই। ফার্স্ট থিং, আপনার বাইকের যে ম্যানুয়াল বইটা আছে ওইটা খুলে দেখেন কতটুকু কিলোমিটার লেখা আছে, ওইটুকু কিলোমিটার। লাইক কিছু বাইকে দেখা যায় 800 কিলোমিটার, 600 কিলোমিটার, কিছু বাইকে 1000 কিলোমিটার, কিছু বাইক আছে 1500 কিলোমিটার বা 1200 কিলোমিটার পর্যন্ত ব্রেক ইন পিরিয়ডটা মানতে হয়। এখন ব্রেক ইন পিরিয়ডটা কেন মানতে হয়, বা না মানলে কি হয়? মূলত ব্রেক ইন পিরিয়ডটা মানতে হয়, একটা ইঞ্জিন যখন নতুন থাকে তখন সেই ইঞ্জিনটার সকল পার্টসগুলোই নতুন থাকে, যেগুলো জাস্ট হচ্ছে বানায় আপনার মেশিনে, যখন এই পার্টসগুলোকে বানায় সেই অবস্থাতেই হচ্ছে পার্টসগুলোকে দিয়ে দেয়, ইঞ্জিনে ফিট করে দিয়ে দেয় বা বাইকে ফিট করে দিয়ে দেয়। নট অনলি ইঞ্জিন, প্রত্যেকটা পার্টস, চাকা, সাসপেনশন, এভরিথিং। হ্যাঁ, ও আচ্ছা, টপ চেক কর, বাট সাবধানে, লুকিং গ্লাস দেখা। রায়হান বলতেছে একটু টপ চেক করে দেখবে, তোরে বললাম সাবধানে যাইস, কারণ রাস্তা এখন ফাঁকা, সো যাইতে পারে, তাও তো আসতেই চালাইতেছে। আমরা টপিকে ফিরি। তো যখন সবগুলো পার্টস নতুন থাকে, সেগুলো আসলে একটা জায়গায় ফিক্স হয়ে বসতে একটু সময় নেয়। এখন আপনি দেখবেন দা বটি কুড়াল কিংবা দস্তার কড়াই, আমার এখনও দস্তার কড়াইটার কথা কেন বলছি, আমি এটা দেখেছি, আমি অনেক ছোট, এটা অনেক আগের কথা, তখন দস্তার কড়াই, আমার আম্মু একটা দস্তার কড়াই কিনে সে প্রথম দিনই নেটের যে স্ক্রাবগুলো আছে ওগুলো দিয়ে জোরে ঘষে মেজে ধোয়ার পরে কি হয়, পুরো দস্তার কড়াই থেকে চলটা করে উঠে
উঠে আসে। ওই জায়গা থেকে যেটা আমার আম্মু শিখলো বা আমি যেটা দেখলাম যে আসলে ওইটারও ব্রেকিং পিরিয়ড আছে। ব্রেকিং পিরিয়ড মানে হচ্ছে কড়াইটা নিয়ে প্রথম অবস্থাতেই এভাবে ঘষা ঘষা ধুইতে হয় না, কারণ ওইটার উপরের যে দস্তার পরতগুলো থাকে, সিরামিকগুলো থাকে, সেই জিনিসগুলো আসলে ব্যবহার করতে করতে মসৃণ হয়, শার্প হয়। আপনি যদি দা বটি দেখেন, দা বটি কিন্তু নতুন অবস্থায় প্রচুর ধার থাকে, কিন্তু আপনি নতুন অবস্থায় শক্ত কিছু কাটলে বা জোরে জোরে কিছু কাটলে বটিটা ভেঙে যায়, বাঁকা হয়ে যায়, আমরা বলি ভোতা হয়ে যায়। দিস সর্ট অফ থিংস হ্যাপেন্স জাস্ট বিকজ ওইটা তখনও ব্যবহার করতে করতে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে নাই। তো ঠিক তেমনি ইঞ্জিনের ভেতরে পিস্টন বা অন্যান্য যে পার্টসগুলো থাকে, সেই পার্টসগুলো মসৃণ হইতে একটু সময় লাগে। এখন আপনি একটা নতুন পিস্টন বা নতুন ইঞ্জিনকে নিয়েই যদি ধাম 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 র্যাপ করা শুরু করেন, তাহলে কিন্তু পিস্টন ক্ষয় হয়ে যাওয়ার, ভেঙে যাওয়ার বা অন্যান্য পার্টসগুলো ক্ষয় হওয়ার একটা চান্স থাকে। ওটা সঠিকভাবে বসতে পারে না, বসতে সময় লাগে। এই জন্য একটা নির্দিষ্ট পিরিয়ড সময় একটা নির্দিষ্ট আরপিএমের ভেতরে চালাইতে হয়, নট স্পিড। সেই আরপিএমটা হচ্ছে, যেমন আমাদের বাইকে, বিশেষ করে আমার বাইকে 12,000 কিলোমিটার পর্যন্ত আরপিএম আছে। তো আপনার ম্যানুয়াল বইটা চেক করে দেখবেন ম্যানুয়াল বইতে কি লেখা আছে। তো আমার বাইকটার আর ব্রেকিং পিরিয়ডের সিস্টেম হচ্ছে 12,000 কিলোমিটারকে 4 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করা। সো 4 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 3,000, 3,000কে 2 দিয়ে গুণ করলে হয় 6,000, অর্থাৎ 5 থেকে 6,000 আরপিএমের ভেতরে আমার প্রথম 600 থেকে 800 কিলোমিটার আমার চালানো উচিত। এর বেশি আমার আরপিএম ক্রস করা উচিত না। এবং এই যে 6,000 বা 5,000 6,000 যে আরপিএম আমি মেনটেন করব, সেটা আমি ধাম করে ধরে তুলে দেওয়া না। আপনারা যদি খেয়াল করে থাকেন, আমি কিন্তু আস্তে আস্তে আরপিএমটা বাড়াচ্ছি। সেইভাবে আস্তে আস্তে আপনি 500 কিলো বা 600 কিলো পর্যন্ত, আপনার ম্যানুয়াল বইতে দেখেন যে আপনার বাইকটা কত কিলো, 500 বা 600 কিলো চালানোর পরে আপনি আবার এটাকে আরও 2,000 কিলোমিটার বাড়াইতে পারবেন। অর্থাৎ 6 থেকে 8,000 কিলোমিটার পর্যন্ত আপনি আরপিএমটা তুলতে পারবেন। স্লো স্পিডে তুলতে হবে, ধাম করে না। এই যে এইভাবে স্লো স্মুথভাবে তুলতে হবে। এইটা হচ্ছে মূলত ব্রেকিং পিরিয়ডের সঠিক উপায়। এখন আপনি যখন 5,000 আরপিএমে চালাবেন, দেখেন আমার এখনও 5,000 হয় নাই, 4,500 আরপিএমে 70 স্পিড উঠে গেছে অলমোস্ট, ঠিক আছে। সো আমি যখন 5,000 আরপিএমে চালাবো, 75-এর মতো স্পিড উঠে যায়। কিন্তু সেটা কি সমান রোডে বা ঢালু রোডে 80-র মতো উঠে যায়। আবার আমি যখন 5,000 আরপিএম বা 4,000 আরপিএমে আপ হিলে উঠবো, তখন কিন্তু আমার 40-45-এর বেশি স্পিড উঠতে স্ট্রাগল করবে। সো আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কোন জায়গায় চালাচ্ছেন। এখন 5,000 আরপিএমে একটা বাইক, একটা জিক্সার, একটা এই ক্যাটাগরির অন্যান্য যে বাইকগুলো আছে, হর্নেট, এফজেড, এই বাইকগুলো ভাই 65+ ইজিলি উঠে যায় 5,000 আরপিএমে। ইভেন 4,000 আরপিএমেও 60 উঠে যায়। সো এরকম অবস্থা আপনি 50 ধরে কীভাবে চালাবেন? আবার এই যে এখন আপ হিলে উঠতেছি, এখন দেখবেন যে এই আরপিএমে স্পিডটা আস্তে আস্তে লো হবে, ঠিক আছে। তো আপ হিলে একরকম স্পিড হবে, ডাউন হিলে আবার এই সেম আরপিএমেই দেখা যাবে যে 70 ক্রস করে ফেলছে। তাহলে আপনি 50 ধরে কীভাবে মানাবেন বা চালাবেন? ইনফ্যাক্ট আপনি 5,000 আরপিএমও ক্রস করতে পারবেন যদি আপনি এভাবে স্মুথলি আস্তে 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 তুলে যান। তাহলে আপনি 7,000-8,000 কিলো আরপিএম পর্যন্ত তুলতে পারবেন। বাট 7,000-এর বাইরে নতুন অবস্থায় অ্যাটলিস্ট 1,000 কিলোমিটার পর্যন্ত 7,000 আরপিএমটা ক্রস করা উচিত না আমাদের দেশের রোড কন্ডিশন অনুযায়ী। কজ আমাদের দেশের রাস্তাঘাট এত ভাঙাচুরা বা এত বেশি ট্রাফিক জ্যাম থাকে যে প্রথম অবস্থাতেই যদি আমরা এভাবে স্লো স্ট্রেসটাও বেশি দেই, তাহলে দেখা যায় যে ভাঙাচুরা রোডে গিয়ে আমাদের পিস্টনটা প্রপার সাপোর্ট পায় না। আমি আপনাদেরকে কোনো সায়েন্টিফিক এক্সপ্লানেশনে যাব না বা বলবো না, আমি জাস্ট বেসিক ব্যবহার বিধিটা বলতেছি ভাই। সায়েন্টিফিক রুলস বুঝে এত কিছু বুঝে লাভ নাই, ব্যবহার বিধিটা। তো সিম্পল কথা হচ্ছে, আপনার ব্রেকিং পিরিয়ডের স্পিডের ব্যাপারটা হচ্ছে আপনি আপনার ম্যানুয়াল বইটা চেক করেন। আবার আপনার বাইকে যদি 10,000 আরপিএম থাকে, তখন আপনি 3 দিয়ে ভাগ করবেন, 2 দিয়ে গুণ করবেন, তখন আপনার 3,000 সামথিং আসে, ওই তো 6,000-7,000-এ চলে আসে। সো এইটাই হচ্ছে মূলত ব্রেকিং পিরিয়ডের স্পিডের ব্যাপারটা। এরপর আসি হচ্ছে ইঞ্জিন অয়েল। সো ইঞ্জিন অয়েলগুলো আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনার বাইকটা শোরুমে কবে আসছে সেটা তো আপনি জানেন না।
তো একটা মানে আপনার বাইকটা কবে উৎপাদন হয়েছে, সেই বাইকটা বাংলাদেশে এসে কবে পৌঁছেছে, এটা তো আপনি জানি না। তো আপনি যেহেতু জানি না কতদিন ধরে ওই ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের মধ্যে বসে আছে বা বাইকে বসে আছে, উই হ্যাভ নো আইডিয়া। এই কারণে বেশি সময় একটা নতুন ইঞ্জিন অয়েল রাখা উচিত না। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি কি নতুন বাইকে সিনথেটিক, সেমি সিনথেটিক বা মিনারেল কোনটা ইউজ করব ইঞ্জিন অয়েল? তো আমরা বলে থাকি, অনেকের কাছে আমি শুনছি প্রথম 5,000 কিলোমিটার, আমিও যখন নতুন রাইডার ছিলাম বা আমার বাইকটা নতুন ছিল, অনেকে আমরা বলছে ভাই 5,000 কিলোমিটার পর্যন্ত সিনথেটিক বা সেমি সিনথেটিক ইউজ করা যাবে না, ফুললি মিনারেলে থাকতে হবে। 5,000-এর পরে আপনি 2-3টা হচ্ছে সেমি সিনথেটিক ইউজ করবেন, এরপরে গিয়ে আস্তে আস্তে সিনথেটিকে যাবেন। ভাই এগুলা সব বোগাস। আপনার যেইটা খুশি সেইটা ইউজ করেন। মূলত আপনি যেহেতু প্রথম অবস্থায় ইঞ্জিন অয়েলগুলো দ্রুত চেঞ্জ করতেছেন, সো এই জন্য দেখা যায় সেমি সিনথেটিক বা সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলোর দাম বেশি থাকে। সো এক্সপেন্সটা কমানোর জন্য বলা হয় যে আপনি মিনারেলটা ইউজ করেন, কারণ একটা মিনারেল ইঞ্জিন অয়েলের দাম 500 টাকার মধ্যে পাওয়া যায়। সো যেহেতু 500 টাকার মধ্যে পাওয়া যায়, আপনি রিপিটিভলি যখন চেঞ্জ করতেছেন এক্সপেন্সটা কমে যাচ্ছে। এখন আপনার যদি সামর্থ্য থাকে, আপনি ইউজ করেন সেমি সিনথেটিকটা ইউজ করেন, আরও ভালো হবে। সেটা আরও ভালো হবে ইন এ সেন্স আপনার ইঞ্জিন ভালো সাপোর্ট পাবে, কজ ওটার ভিসকোসিটি আরও বেশি থাকে এবং ওটা আরও বেশি ঘন থাকে, যে জায়গায় মিনারেলটা একটু তরল থাকে। তো এই হচ্ছে ইঞ্জিন অয়েলের ব্যাপার। আর আমি পার্সোনালি যেটা বিলিভ করি ভাই, প্রত্যেকটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় ইঞ্জিন অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে ফেলেন, কারণ একটা ফিল্টারের দাম ভাই 80 টাকা। আর আমাদের দেশে যে পরিমাণ ময়লা ধুলা, তাতে আসলে একটা ইঞ্জিন অয়েল ফিল্টার 2বার ইউজ না করাটাই বেটার। ইউজ করা যাবে না এমন না, বা ইউজ করলে কোনো ক্ষতি হবে ব্যাপারটা এমন না, বাট না করতে পারলে বা না করলে ব্যাপার। একটা ইঞ্জিন অয়েল ফিল্টারের দাম ভাই 50 থেকে 100 টাকা, ডিপেন্ড অন বাইকের কোন বাইকটা আপনি ব্যবহার করছেন। এই হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার এবং ইঞ্জিন অয়েল। এরপর আরেকটা ব্যাপার হচ্ছে সার্ভিসিং। আসলে সার্ভিসিং বলতে ওই যেহেতু বলছিলাম যে প্রত্যেকটা পার্টসেরই ব্রেক ইন পিরিয়ড থাকে। হ্যাঁ, বাতাস যে, হ্যাঁ। তো সার্ভিসিং, আচ্ছা, প্রত্যেকটা নাট বোল্ট যখন নতুন নাট বোল্ট লাগায় দেওয়া হয়, নতুন নাট বোল্টগুলোও প্যাচ তারপরে ঠিক জায়গায় আসলে বসে না নতুন অবস্থায়, কারণ নতুন অবস্থায় ওটার উপরে কোটিং করা থাকে দিস অ্যান্ড দ্যাট, সেইগুলো ভঙ্গুর হয়ে বা রাস্তার জার্কের সাথে অ্যাডজাস্ট হইতে একটু সময় নেয়। সো প্রথম সার্ভিসিংটা আপনারা ওই 500 বা 1000 কিলোর ভেতরে যখন করায় নেন, তখন শুধু নাট বোল্টই টাইট দেয়, নাট বোল্টগুলোকে আবার অ্যাডজাস্ট করায় দেয়। তো এটা যে করতেই হবে এমন কিছু না, বাট করে নিলে বেটার। আমাদের একটা ধারণা হচ্ছে করতেই হবে না, ভাই এমন কিছুই না। সার্ভিসিং মানে মাস্ট করাইতে হবে, ব্যাপারটা মোটেও এরকম না। ঠিক আছে, এই গেল সার্ভিসিংয়ের ব্যাপার। আচ্ছা, কত হাজার কিলো আমরা এভাবে ব্রেক ইন পিরিয়ড মানবো সেটাও তো বলে দিলাম, এটা আপনার ম্যানুয়াল বই চেক করেন। তো অন অ্যান অ্যাভারেজ আমাদের দেশের কন্ডিশনে 1500 কিলো পর্যন্ত দিলে বেটার। আর আপনি যতটুকু বেশি সময় ইঞ্জিন ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করবেন, ইন দ্য লং রান মানে আপনার লং টার্ম আপনার বাইকটার ইঞ্জিন পারফরমেন্সটা ভালো পাবেন। আমার মনে হয় মোটামুটি ব্যবহার করার জন্য যা যা জানা উচিত সব কিছুই আমি কভার করছি। দেন এগেইন আমি যদি কিছু মিস করে থাকি কমেন্ট সেকশনে জানাবেন। সো ইয়েস, ব্রেক ইন পিরিয়ডটা শেষ হলে আপহিল যেই জায়গায় আছে সেই এরিয়াগুলোতে একটা ট্যুর দিতে পারলে বেটার হয়, বিকজ যখন আমাদের বাইক উপরের দিকে ওঠে ইঞ্জিনে অনেক প্রেশার পড়ে, আর ইঞ্জিনে প্রেশার পড়লে তখন দেখা যায় যে ইঞ্জিনটা আরও শক্তপোক্ত হয়। স্বাভাবিক ভাই, যে কোনো কিছুই আস্তে আস্তে আমরা প্রেশার না বাড়াইলে স্ট্যামিনা বলতেছি, ইঞ্জিনের ক্ষমতা বা যে কোনো জিনিসের ক্ষমতা বাড়ে না। আর ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, যেটা আমি বারবার মনে করার চেষ্টা করতেছি যে ভুলে গেছি, সেটা হচ্ছে একই আরপিএম মেনটেন করে সবসময় চালাবেন না, একটু আরপিএম কম বেশি করবেন। একই গিয়ারে লং টার্ম ধরে চালাবেন না, ঠিক আছে? গিয়ারও আপশিফট ডাউনশিফট করবেন। আর যদি ব্রেক ইন পিরিয়ড অবস্থায় হচ্ছে বড় কোনো ট্যুরে যান, সেক্ষেত্রে চেষ্টা করবেন 20 থেকে 50 কিলোর ভেতরে ব্রেক দিতে। মূলত 20 থেকে 30-এ দিতে পারলে বেটার। যদি বাইকটা একদমই নতুন অবস্থায় থাকে, আপনি 700-800 কিলোমিটার ক্রস করে ফেললে তারপরে আস্তে আস্তে আপনি 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত নিতে পারেন। এরপরে গিয়ে একটা ব্রেক দেওয়া উচিত। ব্রেকটা হওয়া উচিত এরকম যেন 20 থেকে 30 মিনিটের একটা ব্রেক হয়, সো দ্যাট ইঞ্জিনটা আবার পুরোপুরি ঠান্ডা হয়ে আবার বসে। আমার মনে হয় মোটামুটি সব কিছুই ক্লিয়ার করা হয়ে গেছে। দ্যাটস অ্যাবাউট দিস ভিডিও।
ভিডিওটাকে আর বড় না করি। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং। আই হোপ ইউ গাইজ এনজয়েড দ্য ভিডিও লাইক দ্য ওয়ে আই ডিড, অ্যান্ড আই হোপ আপনারাও এখন থেকে এভাবেই যে ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করবেন। হ্যাপি রাইডিং টু এভরিওয়ান। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। I will see you in the next one. Till then, have fun. Tada, goodbye, have fun.